নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত। আজকে আমি পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প পুরনো বই। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প পুরনো বই। উত্তর কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিটের বহু পুরনো একটা বাড়িতে যদুপতির বাস। এজমালি বাড়িটা বেজায় বড়, তবে বনেদি বাড়ি নয় বলে তেমন স্থাপত্যের বাহার নেই। চুনসুরকির গাঁথনিওয়ালা 18 ইঞ্চি চওড়া দেওয়ালের নিরেট বাড়ি, আর তাতে অনেক শরিকের বাস। যদুপতি রায় থাকে একতলায়, দুটি ঘর, একটা দরদালান আর এক চিলতে রান্নাঘরটুকু নিয়ে। বাথরুম বা কলঘরও একটা আছে বটে, তবে সেটা তার এক জেঠতুতো দাদার সঙ্গে ভাগাভাগিতে। যদুপতির বয়স বেশি নয়, 32-33, ফর্সা রোগা চেহারা, অকৃতদার, এবং তার নেশা আর পেশা হলো পুরনো বই আর পুরনো জিনিস কেনাবেচা। খুব যে বেশি আয় হয় তা নয়, তবে চলে যায়। পাশের গলিতে তার একটা ঘুপচি মতো দোকানও আছে। সমজদার সংগ্রাহকরা মাঝে মাঝে সেই দোকানে হানা দেয়। যদুপতির আরও একটা গুণের কথাও বলা দরকার, সে চমৎকার স্কেচ করতে পারে, আর পোর্ট্রেটের হাত তার এতই ভালো যে পুলিশের আর্টিস্টস প্যানেলেও তার নাম আছে, আর সে বেশ ঘন ঘনই ডাকও পায়। মুখে বিবরণ শুনে কারো মুখের স্কেচ এঁকে ফেলা বড় সোজা কাজ নয়, এর জন্য আলাদা এলেম লাগে, আর যদুপতির সেটা ভালোই আছে। তবে পুলিশের প্যানেলে যে তার নাম আছে তার জন্য দায়ী তার মাস্তুতো আইপিএস দিদি ঝুমুর। ঝুমুরের মতো দিদি থাকলে যে কোনো ভাইয়েরই অহংকার হওয়ার কথা। ঝুমুর দেখতে যেমন সুন্দরী, তেমনি সাংঘাতিক মেধাবিনী, আবার তেমনি দুর্দান্ত অ্যাথলেট ছিল। ওর বর সৌভিকও আইপিএস। ওদের ইস্ট ক্যালকাটা টাউনশিপের বাড়িতে যদুপতির যাতায়াত আছে। ঝুমুরদির যদুপতিকে পাত্তা দেবার কথাই নয়। আজকাল আত্মীয়তার সম্পর্কগুলোই আর তেমন আঠা নেই, কিন্তু ঝুমুরদি বরাবরই যদুপতিকে ভারী ভালোবাসে, সেই ছেলেবেলা থেকে। আর ভালোবাসার কোনো লজিকও থাকে না, তবে ছেলেবেলায় সে শান্ত প্রকৃতির ভ্যাবলা ভালো মানুষ আর গোপাল গোপাল চেহারার ছিল। বড় মাসির বাড়িতে গেলেই বছর 5 বড় এই দিদিটি তাকে খুব আদর করত আর সাজাতো। ভালো মানুষদের এই একটা সুবিধে আছে, তারা কখনো সখনো প্রাপ্যের কিছু বেশিই পেয়ে যায়। তার উপর যদুপতি কিশোর বয়সেই মা আর বাবা দুজনকেই হারিয়েছে, ফলে মামা আর মাসি আর তুতো দাদা আর দিদিদের কাছ থেকে কিছু আশকারা এবং প্রশ্রয় পেয়ে আসছে। প্রশ্রয়দাতাদের মধ্যে ঝুমুরদি প্রধান। এখনও ভাইফোঁটা দেয়, রাখি পাঠায়, এটা সেটা উপহার দেয়। আর ইদানিং ঝুমুরদির বছর 5 ছেলে সায়ন্তনের প্রতি ভারী অপত্য স্নেহ হয়েছে যদুপতির। ছেলেটা যদুর মতোই ভালো মানুষ গোছের আর ভারী শান্তশিষ্ট। যদুপতি ভেবে দেখেছে তার জাগতিক আকর্ষণের বস্তু খুব কম, যা দুটো একটা আছে তার মধ্যে ওই সায়ন্তন একটা। যদুপতির টাকার তেমন অভাব নেই। তার বাবা মহীপতি ছিলেন নামকরা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, আর যদুপতি তার একটি মাত্র সন্তান। এমনিতে দেখতে গেলে যদুপতি বেশ ভালোই আছে, কোনো দায় নেই, বন্ধন নেই, ঝুটঝামেলাও নেই, যা খুশি করতে পারে,
যেখানে যখন খুশি যেতে পারে। একদিন সন্ধেবেলায় যদুপতি তার দোকানে বসে আছে, আর তার একমাত্র কর্মচারী ছোট্টুর সঙ্গে এক বেদরা খদ্দের নিয়ে কথা কইছে। খদ্দেরটি হলো বসন্ত বসু। মাঝে মধ্যেই নানা পুরনো বইয়ের জন্য আসেন, মাঝে মধ্যে পেয়েও যান, কিন্তু বড্ড দর কষাকষি করেন, কিছুতেই মুঠি আলগা করতে চান না। একটা রেয়ার মনসামঙ্গল, যার দাম অন্তত 200-300 টাকা হওয়া উচিত, সেটাও উনি 30 টাকার বেশি দিতে রাজি নন। প্রায়ই তাঁর সঙ্গে ছোট্টুর ঝামেলা হয়, সেই সব নিয়েই কথার মাঝখানেই একটা দাড়িওয়ালা গাট্টা গোট্টা চেহারার লোক এসে দোকানের সামনে দাঁড়িয়ে জীর্ণ সাইনবোর্ডটা দেখে নিয়ে বলল, এটা কি যদুপতি রায়ের দোকান? যদুপতি বলে, হ্যাঁ, কি দরকার বলুন? দরকারটা হলো, আমার মালিক আপনার কাছে একটা পুরনো জিনিস বিক্রি করতে চান, তবে তিনি নিজে আসতে পারবেন না, কারণ তার প্যারালিসিস হয়েছে। আপনাকে যেতে হবে, মালিকের বাড়ি বাগবাজারে। কিন্তু জিনিসটা কি সেটা আমি জানি না স্যার, উনি আমাকে কিছু বলেননি, শুধু আপনাকে খবরটা দিতে আমাকে পাঠিয়েছেন। ঠিক আছে, আপনি ঠিকানাটা দিয়ে যান, আমি আমার সময় মতো যাব। কিন্তু উনি আপনাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাঠিয়েছেন। বড় গাড়ি বলে এ গলিতে ঢোকেনি, বড় রাস্তায় পার্ক করা আছে। খুবই অবাক হয়ে যদু বলে, গাড়ি পাঠিয়েছেন? সে কি, গাড়ি পাঠানোর মতো জরুরি কিছু তো নয়। তা আমি জানি না স্যার, আমি ওর ড্রাইভার মাত্র। ঠিক আছে, জিনিসটা দেখেই আসা যাক। ছোট্টু, তুই বরং দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাস। ছোট্টু বলে, একা একা যাবেন দাদা? রিস্ক হয়ে যাবে না? বরং আমি সঙ্গে যাই, চলুন। আরে না, রিস্ক কিসের? তুই তো দূরে যাবি, চলে যা। গাড়িটা তাকে যেখানে নিয়ে এলো সেটা বাগবাজারের একটু চওড়া একটা রাস্তা, একটা বেশ প্রাচীন চেহারার বাড়ি, সামনে খুব ছোটো মতো একটু বাগান আছে। গাড়ি ভিতরে ঢুকে গাড়ি বারান্দার তলায় দাঁড়ালো। ড্রাইভার বলল, স্যার, আপনি সোজা দোতলায় উঠে যান, সামনেই বৈঠকখানায় মালিক আপনার জন্য অপেক্ষা করছেন। পুরনো বাড়ি, সিঁড়ি বেশ উঁচু উঁচু, দোতলা প্রায় 3 তলার সমান। সামনে পর্দা ফেলা বৈঠকখানায় ঢুকে সে দেখতে পেল বহু পুরনো আসবাবে সাজানো বেশ বড় বৈঠকখানায় একটা হুইল চেয়ারে একজন 30-32 বছরের অতি সুন্দর এক পুরুষ বসে আছে। তাকে দেখে মৃদু হেসে বলল, আসুন। যদু একটা বহু পুরনো গদি আঁটা চেয়ারে সন্তর্পণে বসল, বলল, আমি যদু রায়। আমি আপনাকে চিনি। চেনেন? কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। না, আপনি আমাকে কখনো চাক্ষুষ দেখেননি, তবে বর্ণনা শুনে আপনি আমার ছবি এঁকেছিলেন, আর তার ফলে আমার 4 বছরের জন্য জেল হয়। ও, কিন্তু এতে তো আমার কোনো হাত নেই, আমি রুটিন কাজ করি মাত্র। সেটা আমি জানি, আপনি পুলিশের কাজে হেল্প করেন, কিন্তু আপনাকে যে আমার বর্ণনা দিয়েছিল তা কি আপনার মনে আছে? একটু ভেবে যদু বলে, মনে নেই, তবে আবছা মনে হচ্ছে আপনার বর্ণনা দিয়েছিল একটি মেয়ে। রাইট, একটা মেয়ে, তার নাম অন্বেষা। তার বাবা একজন প্রমোটার, তারা কাছাকাছি থাকে। ভদ্রলোকটির নাম অনিল দত্ত। তিনি আমার বাড়িটা প্রমোট করতে
খুব হামলে পড়েছিলেন। আমরা রাজি হইনি, সেই থেকে রাগ। আমার কপালটাও মন্দ। আমাদের বাড়ির পিছন দিকের বস্তির ছেলেদের সঙ্গে ছেলেবেলায় খেলাধুলো করেছি। এখন দূরত্ব তৈরি হয়েছে বটে, কিন্তু বিপদে আপদে আমার কাজে আসে। একটু যোগাযোগ আছে। তারাই একটা ডাকাতির কেসে ধরা পড়ে। ডাকাতিটা তারা করেছিল অনিলবাবুর বাড়িতেই। কিন্তু এসব আমাকে বলছেন কেন? আপনার ছবি এঁকে আমি কি কোনো অপরাধ করেছি? আপনি প্রতিশোধ নিতে চাইছেন কি? আপনি এসব কি বলছেন? প্রতিশোধের প্রশ্নই নেই। আর আমি সত্যি আপনাকে একটা রেয়ার জিনিস বিক্রি করতে চাই। কিন্তু তার আগে আমার কথাটাও শুনুন। বেশ, বলুন। পুলিশের কাছে অন্বেষা 4 জনের বর্ণনা দিয়েছিল। তার মধ্যে আমি একজন। ডাকাতির ধারে কাছেও আমি ছিলাম না। বোধহয় প্রতিশোধ নিতেই এটা ওরা করেছিল। এবং আদালতে আমার চোখে চোখ রেখেই আমাকে আইডেন্টিফাইও করেছিল। আমার উকিল চেষ্টা করেও পারেনি। আমার 6 বছরের জেল হয়ে গেল। এতে আমি এত ভেঙে পড়ি যে আমার একটা স্ট্রোক হয়ে যায়। পা দুটো আর একটা হাত অবশ হয়ে যায়। মেয়াদের বেশিরভাগটাই আমার কেটেছে হাসপাতালে। 4 বছরের মাথায় আমাকে ছেড়ে দেওয়া হয়। অনিলবাবু বোধহয় ভেবেছিলেন আমি জেলে গেলে উনি বাড়িটা দখল করতে পারবেন। সেটা হয়নি। পাড়ার লোক রুখে দাঁড়ানোই। আপনি আমার ছবি এঁকেছিলেন বলে পুলিশ সহজেই আমাকে ধরে ফেলে। তাই আপনাকে কথাগুলো বললাম। আমি যে সত্যি সত্যি ডাকাতি করিনি তা কিভাবে প্রমাণ করব তা আমি জানি না। তাই আপনার কাছে বললাম। আপনি কি আমাকে কলঙ্ক থেকে মুক্ত করতে পারেন? যদু খানিকক্ষণ ভাবল, তারপর বলল, সেটা কিভাবে সম্ভব? আপনি তো সাজা কাটিয়ে এসেছেন। এখন আর কি করার আছে বলুন তো? সেটা আমিও ভেবে পাচ্ছি না। অনেক লোক হয়তো এখনও বিশ্বাস করে যে আমি ডাকাতিটা করেছিলাম। আপনি চিকিৎসা করাচ্ছেন না? করাচ্ছি। ফিজিওথেরাপি চলছে। ডাক্তার বলছে কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ সেরে যাবে। ড্যামেজ তেমন কিছু হয়নি। নিউরোসার্জন একটা অপারেশন করেছেন কিছুদিন আগেই। তিনি আশাবাদী। আমি এখন কিছুক্ষণ দাঁড়াতেও পারি। হাতে সাড় ফিরেছে। ফিজিক্যাল ড্যামেজের চেয়ে আমার মনে ড্যামেজ হয়েছে অনেক বেশি। আপনার অনুমতি নিয়ে আমি কি একবার অন্বেষার সঙ্গে দেখা করতে পারি? স্পষ্টই চমকে ওঠে ছেলেটা। বলে, কেন? ওর সঙ্গে দেখা করবেন কেন? মেয়েটা অনুতপ্ত কি না সেটা জানার দরকার। আর হ্যাঁ, আপনার নামটা কিন্তু আমি এখনও জানি না। সরি, ভুল হয়ে গেছে। আমার নাম অতন্দ্র বসু। আমি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আমার নিজস্ব একটা অডিট ফার্ম খোলার সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়ে এই বিপত্তি। আর শুনুন, অন্বেষা অনুতপ্ত কি না সেটা জেনে কি হবে? উনি যদি এখন একটা উল্টো বিবৃতি দেন তাহলে আপনি অনেকটা স্বস্তি বোধ করবেন। অন্বেষা সেটা কখনো করবে না। মেয়েটা এমনিতে কেমন মেয়ে বলে আপনার মনে হয়? যে মেয়ে মিথ্যে কথা বলে একজনকে জেলে পাঠাতে পারে সে কি ভালো মেয়ে হতে পারে? মেয়েটি হয়তো ওর বাবার চাপে পড়ে এ কাজ করেছে। কে জানে, অনিলবাবুই ওকে
এ কাজ করতে বাধ্য করেছেন কি না? সেটা খুবই সম্ভব। আসল কথা, আমাকে জেলে যেতে হয়েছিল ওর জন্যই। সেটা আমি ভুলব কি করে? অনিলবাবুও কি উইটনেস ছিলেন? উনি ডাকাতির সময়ে দিল্লিতে ছিলেন, কিছু দেখেননি। অনিলবাবুর স্ত্রী? তিনি তখন গলস্টোন অপারেশনের জন্য নার্সিংহোমে। বাড়িতে ছিল অন্বেষা, তার ছোট বোন দিশা আর দুটো কাজের মেয়ে। তারা কেউই আমার কথা বলেনি প্রথমে। উকিলের জেরায় শেষমেশ তারাও আমার কথা কবুল করেছে। সেটা অন্বেষার চাপেই হয়তো। আমি তবু অন্বেষার সঙ্গে দেখা করতে চাইলে আপনার কি খুব আপত্তি হবে? আপত্তি তো আছেই। ওর কাছে কোনো অনুগ্রহ নেওয়া তো সম্ভব নয়। অনুগ্রহ নেওয়ার প্রশ্নই নেই। আমি শুধু মেয়েটার মনোভাব বুঝতে চাইছি। একটা ভুল বা অন্যায় করলে মানুষের তো অনুতাপ হয়। তাতেই বা কি লাভ বলুন তো? লাভ আছে। আপনি যে মনোকষ্টে আছেন তা থেকে হয়তো ছুট পাবেন। অসম্ভব, এই কষ্ট আমার সহজে যাওয়ার নয়। অন্বেষার এখন বয়স কত? 22-23 হবে হয়তো। ঘটনার সময়ে ওর বয়স বোধ হয় 17 বছর। আগে অনিলবাবুদের সঙ্গে আমাদের বেশ সদ্ভাবই ছিল। মাঝে মাঝে স্ত্রী আর মেয়েদের নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসতেন। আমার মা আর দুটি ছোট বোনের সঙ্গে অনিলবাবুর মেয়েদের খুব ভাবও ছিল, কিন্তু প্রমোটিংয়ে রাজি না হওয়ায় সম্পর্ক খারাপ হয়ে যায়। শুনুন, আপনার কাছে আমি একটা জিনিস বিক্রি করতে চাই বলেই আপনাকে নিয়ে এসেছি। কথাগুলো শোনালাম বলে কিছু মনে করবেন না। আপনার সঙ্গে এই কেসটার একটা ক্ষীণ যোগাযোগ আছে বলেই বলতে ইচ্ছে হলো। আপনি যে মনোকষ্টে আছেন তাতে কাউকে ব্যাপারটা বললে মন একটু হালকা হয়। আমি আপনার প্রবলেমটা বুঝেছি, কিছু মনে করিনি। প্রথমে একটু সন্দেহ হয়েছিল ঠিকই, তবে আপনার কাহিনী শুনে আমার খুব কষ্ট হয়েছে। আমি কিন্তু অন্বেষার সাথে দেখা করব। অতন্দ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, লাভ নেই, তবু ইচ্ছে হলে করবেন। ড্রয়ার থেকে একটা পুরনো চেহারার চামড়ায় বাঁধানো বই বের করে বলল, এটা আর্লি শেক্সপিয়ার, 1817 সালে ছাপা। এতে রাজা রামমোহন রায়ের সিগনেচার আছে, হ্যামলেট। অবশ্য সইটা অথেন্টিকেটেড নয়। সেটা আপনি যাচাই করতে পারবেন নিশ্চয়ই। বইটা হাতে নিয়ে ভালো করে দেখল যদু, তারপর বলল, সইটা জেনুইন হলে এর ভালো দাম পাবেন। আপনি বইটা নিয়ে যান। যদি কাস্টমার পান তাহলে আমাকে টাকা দেবেন। যদু একটু হেসে বলে, আমাকে এতটা বিশ্বাস করলেন বলে ধন্যবাদ। দিন তিনেক বাদে সন্ধেবেলায় অন্বেষার ঠিকানায় বাগবাজারে হাজির হলো যদু। মাঝারি মাপের একটি চমৎকার ডিজাইনের বাড়ি, নিচের তলায় একটা ব্যাংক, একপাশে একটা ফটক, ছোট্ট একটু জমি, তারপরেই দোতলায় ওঠার বেশ চওড়া সিঁড়ি। সিঁড়ির মুখেই একজন উর্দিধারী গার্ড দাঁড়িয়ে আছে। কাকে চাই? অন্বেষা কি আছে? আছেন, একটু দাঁড়ান, ফোনের নাম বলতে হবে। আমার নাম যদু রায়। ফোনে নামটা বলতেই অনুমতি পাওয়া গেল। বেশ অবাক হলো যদু।
তাকে মনে রাখার তো কোনো কারণ নেই। ওপরে উঠতেই বেল দেওয়ার আগে দরজা খুলে একটি ছিপছিপে ভারী সুন্দর মুখশ্রীর একটি মেয়ে তাকে দেখে হাসি মুখে বলল, আসুন। যদু বলে, আপনি আমাকে কি মনে রেখেছেন? আমার মেমারি খুব ভালো, আর আপনার ছবি আঁকার ঘটনাটা আমি ভুলতে পারিনি। হাঁপ ছেড়ে বাঁচল যদু। নতুন করে পরিচয় দিতে হলো না। বৈঠকখানায় তাকে বসিয়ে অন্বেষা বলে, কি খাবেন বলুন? কিছু না, একটু খাওয়ার জল। অন্বেষা মুখ টিপে হেসে বলে, তা বললে হবে কেন? অন্বেষা ভিতরে গিয়ে কিছু বলে এসে মুখোমুখি বসে বলে, এবার বলুন। যদু মৃদু স্বরে বলে, আমি অতন্দ্র বসুর কথা আপনার কাছে জানতে চাই। লোকটা কি সত্যিই অপরাধী? অন্বেষার মুখটা হঠাৎ মলিন হয়ে গেল। একটু চুপ করে থেকে সে বলে, এই একটা ঘটনা গত 4-5 বছর ধরে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কত রাত ঘুমোতে পারিনি। না টুকুদা, না, টুকুদা অপরাধী নন। টুকুকে অতন্দ্রর ডাক নাম, বরাবরই ওকে টুকুদা বলেই ডাকতাম। কি করে যেন আমাদের দুই বাড়ির সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, খুবই খারাপ। তার মূলে কি ওই প্রমোটিং? আপনাকে টুকুদা কিছু বলেছে নাকি? হ্যাঁ, সম্প্রতি আমাদের আলাপ হয়েছে। ওর এখনকার অবস্থা আমি সব জানি। টুকুদা আমার খবর না রাখলেও আমি ওর সব খবর রাখি। ওর ড্রাইভার জুরন আগে আমাদের ড্রাইভার ছিল। খবর রাখেন কেন? একটু লাল হয়ে অন্বেষা বলে, একজনকে এরকম বিপদে ফেলে দিয়েছিলাম তো, তাই বড্ড অনুশোচনা হয়েছিল। কিন্তু আমার তখন আর কিছুই করার ছিল না। আমাদের পুরনো উকিল আমাকে দিয়ে জোর করে মিথ্যে কথাটা বলিয়েছিল। ডাকাতদের আমি চিনতে পেরেছিলাম। টুকুদাদের বাড়ির পিছনের বস্তির ছেলে। টুকুদার বাড়িতে আসতো। উকিল কাকা সেটা শুনেই বলল, বাহ, তাহলে এক ঢিলে দুই পাখি মারা যায়। বাবারও সাই ছিল। আমার বাবা প্রচণ্ড রিভেঞ্জফুল। কেউ কোনো ক্ষতি করলে উনি তার উপর শোধ তুলবেনই। টুকুদা প্রমোটিং রিফিউজ করছিল একটু রাফভাবে, তাইতেই বাবা ক্ষেপে যান। দুইজনে খুব ঝগড়া ঝামেলা হয়েছিল। আমি আইনজ্ঞ নই, কিন্তু মনে হয় ঠিকমতো সওয়াল করলে অতন্দ্রর সাজা হতো না। এত কাঁচা মামলা হেরে যাওয়ার কথা নয়। আপনি ঠিক ধরেছেন। টুকুদার উকিলকে 1 লাখ টাকা দেওয়া হয়েছিল মামলাটা হেরে যাওয়ার জন্য। হাইকোর্টেও টুকুদা হেরেছিল। আমার বিশ্বাস সেখানেও টাকার লেনদেন হয়েছিল। নিজের উপর আমার এখন খুব ঘেন্না হয়। না, আমি অতন্দ্রকেও বলেছি আপনি হয়তো চাপে পড়ে মিথ্যে সাক্ষী দিয়েছিলেন। তবে আপনি তো অতন্দ্রর কাছে গিয়ে সব খুলে বলতে পারতেন। অনেকবার ভেবেছিলাম, কিন্তু সাহস হয়নি। টুকুদা আর তার মা বোনেরা আমার উপর নিশ্চয়ই খুব রেগে আছে। ওরা আমাকে অপমান করে তাড়িয়ে দেবে। না, আপনি আমার সঙ্গে চলুন। অতন্দ্র বোধহয় তেমন লোক নয়। একটি মিষ্টি হেসে অন্বেষা বলে, আমি এখনই যেতে পারি। তিল তিল করে দগ্ধ হওয়ার চেয়ে একবার মুখোমুখি হওয়া ভালো। অবাক হয়ে যদু বলে, সত্যি যাবেন? তাহলে চলুন। আপনি সঙ্গে আছেন বলেই সাহস পাচ্ছি। চলুন,
এই ঘরোয়া পোশাকেই যাই। আপনার মতো সুন্দরীদের মেকআপের দরকার হয় না, চলুন। অতন্দ্র বাইরের ঘরেই ছিল, একটা বই পড়ছিল বসে। তাকে দেখে অবাক হয়ে বলল, বইটা কি বিক্রি হয়ে গেছে? না, তবে হয়ে যাবে। রামমোহনের সইটা জেনুইন বলেই মনে হচ্ছে। তবে আজ আমি একজনকে সঙ্গে করে এনেছি। কে বলুন তো? পর্দাটা সরিয়ে যদু বলল, আসুন। অন্বেষা ঘরে ঢুকতেই অতন্দ্র কিছুক্ষণ স্তম্ভিত হয়ে চেয়ে রইল। তারপর ভারী সুন্দর একটু হেসে বলল, কেমন আছো অনু? অন্বেষা হঠাৎ ফুঁপিয়ে উঠল আর তারপরেই অঝোর কান্নায় ভেঙে পড়ে হাঁটু গেড়ে অতন্দ্রর হাঁটুতে মুখ গুঁজে বলতে লাগল, আমি ভালো নেই টুকুদা, আমি একটুও ভালো নেই। নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো যদু। তারপর বাস ধরে বাড়ি ফিরল। 3 মাস পরে বই বিক্রির 5,000 টাকা নিয়ে যখন অতন্দ্রর বাড়িতে গেল, তখন দেখল অতন্দ্র দিব্যি হাঁটতে পারছে। টাকা পেয়ে মিষ্টি হেসে বলল, এত টাকা! বিদেশ হলে আরও বেশি পেতেন। 8 মাসের মাথায় এক সন্ধেবেলায় অন্বেষা আর অতন্দ্রর বিয়ের নেমন্তন্ন খেতে গেল যদু। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প পুরনো বই।